বর্ণিকা স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট। তো ওরা 11, 12, 13 তারিখ জানুয়ারি মাসের এই বছর একটা আর্ট এক্সিবিশন করেছিল। সেখানে নানান রকম অনুষ্ঠান তারা রেখেছিল। এই অনুষ্ঠানগুলোর মধ্যে প্রথম দিন ছিল যে একটা প্রদর্শনী তাদের স্কুলের ছাত্রদের দিয়ে, এবং সেখানে খুব সুন্দর সুন্দর ছবি ছাত্ররা এঁকেছে। একটা ভালো লাগার জিনিস হলো যে একদম বাচ্চা যারা পেস্টেলের রং টং করে 6-7 বছরের বাচ্চা, তাদেরকে দিয়েও ক্যানভাসে ছবি আঁকিয়েছে তাদের শিক্ষকরা। আর এই বর্ণিকা স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফটের কর্ণধার হলেন সুপ্রিয় দাস এবং সোমা দাস। তো আমরা ওইখানে ছিলাম। ইনগ্রেশনের কথা ছিল অতনু পালের। তিনি আমাদের এখানে মোটামুটি বিখ্যাত একজন ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি শিক্ষক। তিনি যে কোনো কারণে হোক 11 তারিখ আসতে পারেননি। তো বাকিরা স্কুলের মধ্যে যারা যারা শিক্ষক এবং যাদের সাথে বর্ণিকা স্কুল অনেক দিন থেকে সম্পৃক্ত, বা সোমা দাস, সুপ্রিয়া দাস, তাদের যে আঁকার শিক্ষক, তারা সবাই উপস্থিত ছিলেন। স্থানটা ছিল স্বামীজি শিশু উদ্যান, মিউনিসিপাল পার্ক, লক্ষ্মীনারায়ণ রোড, কলকাতা 65, দমদম ক্যান্টনমেন্টে। প্রতিদিনই বিকেল 2টো থেকে রাত্র 9টা অবধি খোলা ছিল, এবং নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে। এই ভিডিওটা সেই বর্ণিকা আর্ট স্কুলেরই। সেখানে কিছু ছবি এবং ভিডিও এখানে উপস্থিতি রাখা আছে। মোটামুটি 3টে বিষয় ছিল। চিত্র প্রদর্শনী 11 জানুয়ারি শুরু হয়েছে। 12ই জানুয়ারি ছিল বসে আঁকো ও আলপনা প্রতিযোগিতা। আর 13 তারিখ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ পেন্টিং আর্ট শো। তো আপনারা দেখুন, মোটামুটি আপনাদের সবাইকেই ভালো লাগবে যে ছোটরা ছবি আঁকাতে অনেকটা এগিয়ে এবং নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বড় হচ্ছে। আজকে যেটা খুবই প্রয়োজন আমাদের, যে নানান রকম শৃঙ্খলার মাধ্যমে আমাদের ছোটদের বড় করা, এবং এটা একটা শিক্ষারই অঙ্গ। চেষ্টাই করছি
শিক্ষা কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমরাও সেইভাবে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরা আনন্দিত, আমরা উৎসাহিত, আমরা প্রাণের জোয়ারে ছুরিটা নিলেন, নিয়ে কালির সঙ্গে সংযোগ করে দারুণভাবে চিত্র অঙ্কন করে দিলেন। আমরা সত্যি আনন্দিত, আমরা অভিভূত। একজন শিল্পীর শিল্প সত্তার বিকাশ আমরা দেখতে পেলাম, আমরা মুগ্ধ। মানুষের ভেতরেই অসীম শক্তি, সেই শক্তির বিকাশ ঘটানোই হচ্ছে মানুষের কাজ। রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ তাই বলতেন। রবীন্দ্রনাথ বলতেন, সবার মধ্যেই শক্তি লুকিয়ে আছে, সেই শক্তির বিকাশ ঘটাতে হবে। বিকাশ, বিকাশ, বিকাশ। আমরা সত্যি অভিভূত। অ্যালবার্ট অশোক তিনি তার চিত্র প্রদর্শনীর মধ্যে বুঝিয়ে দিলেন যে প্রদর্শনীর আয়োজন কেন একজন শিল্পী। রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ তাই বলতেন। রবীন্দ্রনাথ বলতেন, সবার মধ্যেই শক্তি লুকিয়ে আছে, সেই শক্তির বিকাশ ঘটাতে হবে। আর স্বামী বিবেকানন্দ বলতেন, all power is within you, you can do anything and everything. বিকাশ, বিকাশ, বিকাশ। আমরা সত্যি অভিভূত। অ্যালবার্ট অশোক তিনি তার চিত্র প্রদর্শনীর মধ্যে বুঝিয়ে দিলেন যে প্রদর্শনীর আয়োজন কেন একজন শিল্পী করে থাকে। তিনি তার শিল্প সত্তার বিকাশ ঘটিয়েছেন। জোরে হাততালি ইচ অ্যান্ড এভরিবডি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। রিধি সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের সমস্ত শিল্পীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা বর্ণিকা অঙ্কন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে।
ক্রিয়েটিভ ফটোগ্রাফি, মানে সৃজনশীল ফটোগ্রাফির তো অনেক ধারা আছে। সংবাদপত্রে একরকম ছবি দেখেন, টেলিভিশনের পর্দায় একরকম দেখেন, চিকিৎসা শাস্ত্রে একরকম দেখেন, এরকম একটা ব্যাপার। আজকে আসা একদম আক্ষরিক অর্থে এই বর্ণিকার এই বাচ্চাদের নিয়ে মূলত এই অনুষ্ঠানে, এটা আমি বলি যে আমার গত জন্মের অনেক কিছু পুণ্যের ফল। কিরকম ভাবে না, আপনাদের ধরাবার জন্য একটু বলি, বোঝার সুবিধের জন্য। আমি আমার ফটোগ্রাফি ফিল্ডে আসি আমার বাড়ির সম্পূর্ণ অমতে আর কি। একটা উত্তর কলকাতার বনেদি, ভাঙা বনের বাড়ি। খুব স্বাভাবিকভাবেই বাবা মা বা আত্মীয় স্বজনদের লক্ষ্য ছিল যে গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করি, তারপর যদি হায়ার এডুকেশনে গেলাম তো ভালো, না হলে একটা চাকরি বা কোনো কিছু। কারণ ভাঙা বনের বলেছি, ব্যবসা তখন নষ্ট হয়ে আছে, এরকম একটা জায়গা। যখন আমি 5-6 পড়ি, তখন যেহেতু আমার ক্যামেরা নেই, তখন এত বইও নেই, ইন্টারনেটও কিছু নেই, বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরে 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 ডার্ক রুমের কিছু ফর্মুলা মানে সংগ্রহ করেছিলাম। সেখান থেকে যখন আমি 6 পড়ি, পুরো মাত্রায় একদম প্রফেশনাল ফটোগ্রাফাররা, মানে A1 লেভেলের প্রফেশনাল ফটোগ্রাফারদের বলছি, তারা যে লেভেলের প্রিন্ট করে আন্তর্জাতিক মানের, সেই সময়টা করতে পারছি। কিন্তু হয়নি কি, ক্যামেরা কেনা কখনো সম্ভব হয়নি। আস্তে আস্তে এইভাবে এলো মাধ্যমিকের সময়। ঠিক সেই বছরই, আজ বলতে বাধা নেই, তখন এই আজকাল বলে যে কাগজ, তখন আরো রমরমা, সে তখন জন্মগ্রহণ করছে। আমরা জানলাম একটা নতুন শব্দ, যে ফ্রিল্যান্স বলে একটা কথা চালু হয়েছে। আজকে এরকম কথায় কথায় শুনতে পান যে কোথাও ফ্রিল্যান্স করছি। আর আমরা ফ্রিল্যান্স যখন শব্দটা শুনলাম বা জানলাম, বলতে থাকলাম, তারা জানতো আমরা মনে হয় ফ্রিতে ফটোগ্রাফি করে দেবো, এরকম একটা কিছু বললো। ওই কাগজটি ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের সুযোগ দেবে। তার আগে কোনো ফ্রিল্যান্সকে ভারতীয় সংবাদপত্রে খুব একটা কাগজ মানে সহায়তা করা হতো না। এখানেও বলার একটু কারণ, এটাকে একদম অনুগ্রহ করে সবাইকে বলি, যেটা একদম নিজের খাদ্য পেটানো ভাববেন না। যেহেতু এখানে প্রচুর কচি কাঁচা আছে, এখানে এসে আমি আমার স্বপ্নগুলোকে দেখতে পাই। হয়তো এদের মতো বয়সেই প্রথম ফটোগ্রাফিকে ভালোবেসেছিলাম। ভালো তো সবাই বাঁচতে পারে, একটা জেগে স্বপ্ন দেখা আর একটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। এটা একটু ছোটবেলা থেকে পার্থক্যটা কোনোভাবে হয়তো বুঝতে পেরেছিলাম। আপনারা সবাই ন্যাশনাল জিওগ্রাফিকের কথা জানেন। পত্রিকা বা বই আপনাদের হাতের সামনে না এলেও টেলিভিশনের কল্যাণে ন্যাশনাল জিওগ্রাফিক কথাটার সঙ্গে আপনারা পরিচিত। ন্যাশনাল জিওগ্রাফিকে যেসব কালেক্টরস এডিশন হয়, এক একটার ওজন 3.5-4 কেজি, তার একাধিক কালেক্টরস এডিশন। ন্যাশনাল জিওগ্রাফিকের যে ক্যালেন্ডার এডিশন হয়, তার ক্যালেন্ডার, এবং ন্যাশনাল জিওগ্রাফিক যখন বিদেশে বড় মাপের এক্সিবিশন করে, এই যে আপনাদের এখানে বাচ্চারা এই সুন্দর এক্সিবিশন করছে, 5টা বিল্ডিং জুড়ে, এরকম কক্ষ জুড়ে না, যখন এক্সিবিশন হয়, এই 140 কোটির ভারতবর্ষে আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদে আমি একমাত্র প্রতিনিধি। এইটা বলার জন্য এই কারণে, আগে বললাম আমার যে ঘটনাটা, বাড়ির অমতে আমাকে ফটোগ্রাফি করতে আসা, এবং যখন 5-6 তখন আমি ডার্করুমে কাজ করছি। মাধ্যমিকের সময় বাড়িতে 7 থেকে 10 দিনে একটা অনশন করি, ঘুগনি পাউরুটি খেয়ে সকাল বিকাল, যে ক্যামেরা কিনে দিতে হবে। 7 দিনের পরিকল্পনা ছিল। যখন দেখলাম বাড়ি মেনে নেবেন, আমার এক বিস্তৃত ভাই বলেছিল যে আর একটু লড়াইটা চালিয়ে যা, মনে হচ্ছে যেরকম বাইরে কুলতানি শুনছি, তোর মানে দাবিটা হয়তো মেনে নিলেও নিতে পারে। সেই তাদের কথা শুনে একটু আমার ওই ঘুগনি পাউরুটি খাওয়া অনশন কন্টিনিউ করি, এবং আমায় ক্যামেরা কিনে দেওয়া হয়। এবং সেদিন থেকে আমাকে যাবতীয় দায়িত্ব, এটা শর্ত ছিল, বনেদি কলকাতার বলেছে, এটা বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। আপনাদের এই প্রসঙ্গ বলতে গেলে আপনাদের প্রণাম জানাবার কথায় আসছি। কেন আমি এই কথাটা বলছি, যে তারপর থেকে আমাকে আমার সবকিছু টানতে হবে। মাধ্যমিকের পর থেকে জামা কাপড় কেনা থেকে শুরু করে, টিউশন ফিস দেওয়া থেকে শুরু করে, বইপত্র কেনা থেকে শুরু করে, আজ পর্যন্ত আমাকে এটা করতে হয়।
এইটা যে ঘটনাটা ঘটেছিল এবং সেদিন থেকে একটা অদ্ভুতভাবে শপথ নিয়েছিলাম। তার পরবর্তীকালে যখন একটু সাফল্যের ছোঁয়া পেলাম, তখন ন্যাশনাল জিওগ্রাফি অনেক দূরে, তখন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমার ওই 1000-2000 পুরস্কার আসেনি। ন্যাশনাল জিওগ্রাফির কথাটা বলা হয় কেন, না এটা আমাদের কাছে অস্কারের মতো, এর ওপরে আর কিছু নেই। না হলে অন্য পুরস্কার কি খুব ছোট? একদম নয়। তারাই তো আমাকে একটা করে সোপান তৈরি করে দিয়েছে। এইবার এই যে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে একটা দুঃখেতে এটা যারা একটু বাচ্চা থেকে একটু মানে কি বলবো শিশু থেকে কিশোরের পথে এগোচ্ছে তাদের হয়তো শুনতে ভালো লাগবে। একটা জেদি হয়ে গেছিল যে ওই অভিমান থেকে, বুঝতেই পারছেন, একটা ক্যামেরা কিনলাম আর সঙ্গে সঙ্গে মার্কেটে নেমে পড়লাম। মাধ্যমিক সবে তখনও পড়ালেখা করছি, তখনও উত্তীর্ণ হয়নি এরকম একটা জায়গায়, এবং নিজেকে চালাবো, এটা তো খুব চারটিখানি কথা নয়। প্রতিদিন সূর্য ওঠে, স্বপ্ন বাড়তে থাকে আর পকেট টান টান করে, এইরকম একটা পরিবেশ। এইরকম সময় বাড়িতে বলেছিলাম যে উত্তর কলকাতাতেই বাগবাজার একটা ফটোগ্রাফি স্কুল নাকি হয়েছে। স্কুল বললে ভুল হয়, 4-5 জন ফটোগ্রাফার একসঙ্গে বসে ওরা আলোচনা করে, তো সেখানে একটু টাকা পয়সা দিলে শেখা যায়। বুঝতেই পারছেন, বাড়ি একেবারেই না বলে দিল, এবং আমিও সেটা সামলাতে পারছি না, এরকম একটা পরিবেশ। এই বাচ্চাদের কথা কেন বললাম? আমি বলি এরা অত্যন্ত লাকি। এরা আগের জন্মে কিনা জানি না, আমি বলি শত শত জন্ম ধরে এত ভালো কাজ করেছে, আপনাদের মতো মা বা অভিভাবক পেয়েছে, যারা হাত ধরে একটা আকাশ স্যার আবার ডাকাডাকি করছে স্যার। কে একটু বোঝা যাচ্ছে না, একটু ঘুরে একটু লাগছে। বাবা এ তো কিছুই দেখা যাচ্ছে না। আপনি এখানে বসে পড়ছেন? এই ডাকছে দেখো তো। কি হ্যাঁ, যা খুশি করবে, তোমার যা খুশি। হ্যাঁ হ্যাঁ